সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিন এই অনুষ্ঠানটিতে। এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা স্বাস্থ্য ব্যবস্থার সাম্প্রতিক যে ঘটনাগুলো থাকে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা থাকে, আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ঘটনাগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আমাদের জাতীয় বাজেট পেশ করা হলো 50 বছরের 50তম বাজেট এবং সর্বোচ্চ বরাদ্দের বাজেট এটাকে বলা হচ্ছে। এই বাজেটে স্বাস্থ্যের ব্যাপারে কি হলো, স্বাস্থ্যের খাত কতটুকুন সেখানে গুরুত্ব পেল, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা আমরা করব। আমাদের আলোচ্য বিষয় স্বাস্থ্য অর্থনীতি, আস্থা অনাস্থার স্বাস্থ্য বাজেট। এই আলোচনায় আমি আছি ডক্টর তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ, আপনাদের সাথে আছি। আর আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে অধ্যাপক ডক্টর আহমেদ মুশতাক রাজা চৌধুরী, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ, প্রতিষ্ঠাতা ডিন ও উপদেষ্টা, জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সেই সাথে তিনি অধ্যাপক ক্লিনিক্যাল পপুলেশন অ্যান্ড ফ্যামিলি হেলথ, স্কুল অফ পাবলিক হেলথ, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। তিনি আমার শিক্ষকও। এছাড়া আছেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন মাহমুদ, মহাপরিচালক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমি আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমি প্রথমেই ডক্টর শাহাদাত আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আমাদের তো নতুন বাজেট পেশ হলো এবং স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক হিসেবে এই বাজেটটিকে খুব কাছে থেকে দেখার, পর্যবেক্ষণ করার, মূল্যায়ন করার আপনার একটি সুযোগ আছে। তাই আপনাকেই প্রথম প্রশ্নটি করছি যে স্বাস্থ্যের এই বাজেট নিয়ে, অর্থাৎ জাতীয় বাজেটে স্বাস্থ্যের বরাদ্দ নিয়ে আপনার কোনো মূল্যায়ন বা কিছু বলার আছে কিনা, কি ভাবছেন? ধন্যবাদ, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আমি বিষয়টিকে দুভাবে দেখতে চাই। একটু হলো আমাদের সক্ষমতা, আর একটু হলো সরকারের সার্বিক প্রবৃদ্ধি। জি, আমরা যদি দেখি গত আর্থিক বছর থেকে এই বছরে সার্বিক বাজেট যে হারে বেড়েছে, স্বাস্থ্য খাতের বাজেট একই হারে বেড়েছে। এবং আমরা যদি বিগত বছরের আমাদের বাজেটের ইউজটাকে দেখি, আমরা কতটুকু ইউজ করতে সক্ষম হয়েছিলাম সেই প্রেক্ষিতে দেখি, তাহলে আমার বিবেচনায় এই বাজেটটি যথার্থভাবেই আমাদের স্বাস্থ্য খাতের চাহিদাকে পূরণ করবে। আর আমাদের টোটাল বাজেটের 5.4% বাজেট স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। বরাবরই আমাদের স্বাস্থ্য খাতের বাজেট 5.4 এর কাছাকাছি থাকে, 5-এর কাছাকাছি থাকে। তবে একটি কথা বোধ হয় আমরা সবাই একটু এড়িয়ে যাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেটটাই কিন্তু আমরা এখন দেখছি স্বাস্থ্য খাতের জন্য। বাস্তবতা হলো বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও আরো 13টি বিভাগ ও মন্ত্রণালয়, তাদেরকে আলাদাভাবে স্বাস্থ্যের বাজেট বরাদ্দ দেওয়া হয়ে থাকে। আপনি জানেন যে আমাদের আরবান হেলথ, এটা দেখে লোকাল গভর্নমেন্ট, আমাদের পুলিশ তাদের জন্য হাসপাতাল রয়েছে, সেনাবাহিনীর আলাদা হাসপাতাল রয়েছে, রেলওয়ে রয়েছে, এমনকি জনপ্রশাসনের জন্য আমাদের সরকারি কর্মচারী হাসপাতাল রয়েছে। সবকিছু মিলিয়ে যদি আমরা কাউন্ট করি, বাজেট কিন্তু আমাদের মোর দ্যান 7%। আচ্ছা, সুতরাং এটা এই মুহূর্তে আমাদের সক্ষমতা যদি আমরা চিন্তা করি, ইট ইজ মোর দ্যান এনাফ। আমাদের ভাবতে হবে এটাকে ইউজ করাটা, প্রপারলি ইউজ করাটা। আচ্ছা, তার মানে আপনার এক ধরনের স্যাটিসফ্যাকশন আছে যে এটা আপনার কাছে মনে হচ্ছে যে যথার্থ বা যথেষ্ট হবে? হ্যাঁ, অনেকটা তাই। যেহেতু আমরা সক্ষমতার দিক দিয়ে এখন পর্যন্ত প্রত্যাশিত মানে যেতে পারিনি, আমাদের প্রতি বছরই বরাদ্দকৃত বাজেটে 9 থেকে 10% অব্যবহৃত থেকে যায়। আচ্ছা, সুতরাং বাজেট বরাদ্দ করলে তো হবে না, সেটাকে প্রপার ইউজ করার আমাদের সক্ষমতা অর্জন করতে হবে। তো এই বিষয়ে আমি আসবো আপনার কাছে, এবং প্রফেসর মুশতাক রাজা চৌধুরী আমাদের সাথে আছেন, যুক্ত হয়েছেন। ওনার কাছেও এই বিষয় নিয়ে হয়তো প্রশ্ন থাকবে। কিন্তু আমি প্রফেসর মুশতাক রাজা চৌধুরী আপনার কাছে আসছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। আমরা জানি যে ইউনিভার্সাল হেলথ কভারেজ বলে একটি কনসেপ্ট আছে, এবং এই কনসেপ্টটি শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পলিসি কনসেপ্ট, যেটার ভিত্তিতে বিশ্বের স্বাস্থ্য অর্থনীতির একটা গতি প্রবাহ এটা দ্বারা নির্ধারিত হয়। এবং আমরা এটাও জানি যে এই কনসেপ্টের একজন বৈশ্বিক পুরোধা হচ্ছেন আপনি। এই বিষয় নিয়ে যত লেখা বা ইয়েগুলো আছে, যে আর্টিকেলগুলো আছে, সেখানে আপনার নাম আমরা সবসময় দেখি। সেজন্য আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বিষয়টি আসলে কি, ইউনিভার্সাল হেলথ কভারেজ কি, এবং এই ইউনিভার্সাল হেলথ কভারেজ বাংলাদেশে বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান যে বাজেটটি আছে সেই বাজেটটি যথাযথ কিনা, বা আপনার কোনো আর কোনো কিছু এই বিষয়ে বলার আছে কিনা?
ধন্যবাদ তৌফিক। খুব ভালো লাগছে তোমাকে অনেকদিন পরে দেখে। এবং এবং আমার খুব ভালো লাগছে যে আমাদের আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন হেলথ ইকোনমিক্স ইউনিটের ডাইরেক্টর জেনারেল ডক্টর। তো আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, আমি যদিও তোমাকে আমি সবসময় তুমি বলি, হ্যাঁ, না কিন্তু নিশ্চয়ই, প্লিজ। তো 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 আজকে খুব ভালো লাগছে। তো যে প্রশ্নটা তুমি করেছো, ইউনিভার্সাল হেলথ কভারেজ বা বাংলাতে আমরা বলি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, এই এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হলো যে আর কিছু না, খুবই সহজ জিনিস, যে আমাদের নাগরিকদের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা নিখরচায় অথবা অ্যাফোর্ডেবল প্রাইসে পৌঁছে দেওয়া, এটা হলো ইউনিভার্সাল হেলথ কভারেজ বা সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা। তো এই জিনিসটা যদিও নামটা নতুন, কিন্তু জিনিসটা কিন্তু নতুন না। তো আমরা যদি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখন ইউরোপে প্রায় প্রতিটি দেশ এই এই তাদের যে ইয়ে ছিল, ডেস্ট্রাকচার ছিল, ধ্বংসাবশেষের উপরে তারা তাদের নতুন স্বাস্থ্য ব্যবস্থা তারা 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 তৈরি করলো। এবং এখানে তারা এই ইউনিভার্সাল হেলথ কভারেজ তারা 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 প্রতিষ্ঠিত করলো এবং সেটা এনশিওর করলো, যেটা যেমন এই যুক্তরাজ্যে এটাকে বলা হয় ন্যাশনাল হেলথ সার্ভিস। তো সেখানে অলমোস্ট নিখরচায় যুক্তরাজ্যের জনগণ এই স্বাস্থ্য সেবা পায়, যেটা যেটা মানসম্মত। এবং আমরা যদি আমাদের কাছের দেশগুলোর দিকে তাকাই, যেমন থাইল্যান্ড 2002 সালে এই ইউনিভার্সাল হেলথ কভারেজ প্রোগ্রাম তারা 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 ইমপ্লিমেন্ট করেছে। এবং সেখানে এই 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 আমাদের বিশ্বের এই পার্টে এই থাইল্যান্ডের মতো এই ধরনের একটা 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 এফেক্টিভ ইউনিভার্সাল হেলথ কভারেজ প্রোগ্রাম খুব একটা নাই আসলে। এখন কথা হলো যে এইটা কি এই বাংলাদেশের মতো দেশের কি এটা 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 এফোর্ড করতে পারে কিনা? তো থাইল্যান্ডে ইউনিভার্সাল হেলথ কভারেজের কাজটা শুরু হয়েছিল কিন্তু 1960 দশকে। তো তখন থাইল্যান্ডের যে পার ক্যাপিটা ইনকাম ছিল, সেটা আজকের বাংলাদেশের পার ক্যাপিটা ইনকামের চেয়ে অনেক কম ছিল। তার থেকে বোঝা যায় যে আসলে আমরা যে ইউনিভার্সাল হেলথ কভারেজের জন্য শুরুটা আমরা ডেফিনেটলি করতে পারি। এখন বলা হয় যে যে দেশই যে পর্যায়ে থাকুক না কেন স্পেন্ডিং এর ব্যাপারে, বাংলাদেশ আমরা বলি যে এই জিডিপির 1% কম আমরা আমরা সরকারি হিসাবে এই স্বাস্থ্য খাতে ব্যয় হয়। কিন্তু এই সবাই বলে যে এই এই যে পার্সেন্টেজটা আমরা এখন ব্যয় করছি স্বাস্থ্য খাতে, তা যদি 1% বাড়ানো যায়, তার মানে হলে এখন যদি আমরা 1% ইউজ করে থাকি, তো এটাকে যদি 2% যায়, তাহলে ইউনিভার্সাল হেলথ কভারেজের জন্য যে এক্সট্রা খরচ হবে সেটা আসলে করা সম্ভব। এবং আমরা দেখেছি যে এই যে অতিমারি শুরু হয়েছে, তারপরে সরকার যে যে প্রণোদনাগুলো দিয়েছে গত 1 বছরে, সেটা কিন্তু 3%-এর বেশি অব দি ইয়ার জিডিপি। কাজেই সরকার চাইলে আসলে এই ইউনিভার্সাল হেলথ কভারেজের জন্য এই টাকাটা জোগাড় করতে পারে। তো আসল জিনিস হলো যে পলিটিক্যাল কমিটমেন্ট এবং সদিচ্ছাটা। তো এটা যদি তাহলে আমরা আসলে ইউনিভার্সাল হেলথ কভারেজ আমরা বাংলাদেশের বুকেই আমরা পারবো চালাতে। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমি আবার ডক্টর শাহাদাতের কাছে যাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচারটি কিন্তু অনেক বেশি, বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি। বৈশ্বিক একটা গড় যেখানে 30%, আমাদের সেখানে 67, বা আবার কোনো কোনো প্রজেকশনে বলা হচ্ছে 72-74% পর্যন্ত বলা হয়, অর্থাৎ অনেক বেশি। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এটা এত বেশি আমাদের দেশে কেন আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা, এবং এটার সাথে আমাদের বাজেট বরাদ্দের কোনো সম্পর্ক আছে বলে কি আপনি মনে করেন? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আমরা হরহামেশাই আউট অফ পকেট এক্সপেন্ডিচার কেন বেশি এটা নিয়ে প্রশ্নের সম্মুখীন হই। আমি বিষয়টাকে কতগুলো
দৃষ্টিকোণ থেকে দেখবার জন্য সবাইকে অনুরোধ জানাবো। আমরা আউট অফ পকেট এক্সপেন্ডিচার নিরূপণ করি মূলত আমাদের বাংলাদেশ ন্যাশনাল হেলথ সার্ভের মাধ্যমে। আমরা জানেন যে স্বাস্থ্য অর্থনীতি ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস করে থাকে। এই অ্যাকাউন্টস আমরা এখন তো 5 বার করেছি, 6ষ্ঠ পর্যায়ে আমাদের প্রকাশ হওয়ার পথে। আমরা 1997 থেকে 2012 সালের তথ্য নিয়ে যে 4র্থ বিএনএসএ করেছিলাম, তখন আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার ছিল 64%। দ্যাট ওয়াজ হাইয়েস্ট ইন দিস রিজিয়ন। এবং আমরা টার্গেট করেছিলাম এটাকে 2032 সালের মধ্যে অর্ধেকে কমে আনবো, অর্থাৎ 64 থেকে কমে 32 নিয়ে আসবো। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এই যে আমরা 5th যে বিএনএসএ করলাম, যেটা 2018-তে রিপোর্ট বেরোলো, দেখা গেলো আমাদের এটা বেড়ে 67% এসেছে, কমার জায়গায় বেড়ে গেছে। এই জন্যই হয়তো আমাদের নিয়ে এই প্রশ্নটার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। এবং আমাদের চলমান যে বিএনএসএ চলছে, রিপোর্টটা আগের মাসে বেরোবে, এখানে আমার ধারণা যে এটা আরো একটু বেড়ে যাবে। এই বেড়ে যাওয়া কমানোর ক্ষেত্রে বেড়ে যাচ্ছে, অর্থাৎ জনগণের পকেট থেকে টাকাটা খরচ হচ্ছে। কেন হচ্ছে এই বিষয়টা বোধহয় আমাদের একটু ভাববার বিষয়। আমাদের দেশের বাস্তবতা এই যে আমাদের রেফারেন্স সিস্টেম নাই। কেউ ইচ্ছা করলে সরাসরি টারশিয়ারি লেভেলে ট্রিটমেন্টে আসতে পারে। যে ট্রিটমেন্টের জন্য যদি আমাদের প্রাইমারি হেলথ কেয়ার যদি আমাদের ডেভেলপ থাকতো, যদি উপজেলা ফ্যাসিলিটিস এবং ইউনিয়ন ফ্যাসিলিটিস গুলো যদি আমাদের সত্যিকার অর্থে সেবা দিতে পারতো, জনগণের আস্থা থাকতো, তাহলে বোধ তারা সেখানে যেত না, তাদের সেখানে যেত, তাহলে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমে যেত। তারপরে আমাদের দেশে প্রাইভেট হাসপাতাল কিন্তু ভ্যাব্রান্ট। এই মুহূর্তে আমাদের টোটাল হেলথ সার্ভিসের 56% কিন্তু প্রাইভেট হাসপাতাল দিয়ে থাকে, 44% সরকারি ফ্যাসিলিটি দেওয়া হয়। প্রাইভেটে যাওয়ার সুযোগটা সবার জন্য বেশি আছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, এবং স্বাস্থ্য সেবা তো একটা কমোডিটির মতোই, যার যত ক্রয় ক্ষমতা বাড়বে সে তত ভালো সেবা গ্রহণ করার চেষ্টা করবে। সরকারি হাসপাতালে কিছু হ্যাসেল আছে, সেটা আমরা অবশ্যই স্বীকার করি। সেখানে জনবলের ঘাটতি আছে, সেখানে সব হাসপাতালে সব ট্রিটমেন্টের সুযোগ নেই। সুতরাং যারা একটু অ্যাফোর্ড করতে পারে তারা বাংলাদেশের মধ্যে ভালো হাসপাতালে যায়। অনেকে তো বাংলাদেশের বাইরেও ট্রিটমেন্ট করতে যায়, আপনি থাইল্যান্ডে যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে। এগুলো কিন্তু আমরা আউট অফ পকেট এক্সপেন্ডিচার কাউন্ট করি না। কাউন্ট করলে হয়তো এটা আরো বেড়ে যাবে। এটা তো আমরা একটা বিশ্বমানের একটা ফর্মুলা ইউজ করে আমরা WHO কর্তৃক নির্ধারিত ফর্মুলার মাধ্যমে নির্ভর করি। আমরা বাইরের দেশে যে টাকা খরচ করা হয় সেটা কাউন্ট করা হয় না। এটা কাউন্ট করলে আমাদের দেশের বাস্তবতাই যাদের সামর্থ্য আছে তারা প্রত্যেকেই দেশের বাইরে ট্রিটমেন্ট করতে কেন জনিক স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয় যে ট্রিটমেন্ট এদেশে করা যেত, এমনকি সরকারি হাসপাতালে করা যেত, সেটিও তারা সরকারি বাদ দিয়ে বেসরকারি যায় এবং বেসরকারি বাদ দেশের বাইরে চলে যায়। তো আমরা যেটা বুঝতে পারলাম যে আপনি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছেন যে কেন আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা বেশি। কিন্তু এটা একটা বিষয় আছে, আরো দুটো বিষয় বলা দরকার। আমাদের দেশে ফার্মাসিউটিক্যালস এর খরচটা, ওষুধের খরচটা খুব বেশি। আমাদের টোটাল হেলথ এক্সপেন্ডিচারের 64% চলে যাচ্ছে ওষুধের পিছনে। সুতরাং ওষুধের দামটা যদি কমানো যেত অথবা সরকার ভর্তি দিতে পারতো ক্ষেত্রে, তাহলে আউট অফ পকেট এক্সপেন্ডিচার অটোমেটিক্যালি কমে যেত। আমাদের টেস্টের খরচ তুলনামূলকভাবে বেশি। আমরা যদি আসলে আমরা WHO নির্ধারিত যে 8টি দৃষ্টিকোণ থেকে আমরা স্বাস্থ্যের খরচটা নির্ধারণ করি, তার মধ্যে একটা হলো ইনপেশেন্ট কিউরেটিভ কেয়ার আর একটা আউটপেশেন্ট কিউরেটিভ কেয়ার। এই দুটো ট্রিটমেন্টের খরচ। এই খরচটা তত বেশি নয়, কিন্তু বেশি খরচটা যাচ্ছে আপনার ওষুধে আর ল্যাবরেটরি টেস্টে যাচ্ছে, ইমেজিং সার্ভিসে যাচ্ছে, এবং ইমেজিং ল্যাবরেটরি এগুলো বাবদ খরচ হচ্ছে এবং ফার্মাসিউটিক্যাল বাবদ খরচ হচ্ছে। এগুলোর লাগাম টেনে ধরতে হবে। আমি আবার আপনার কাছে আসবো, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা আবারও শুনবো আপনার কাছ থেকে। দর্শক, আমাদের বিরতির সময় হয়ে গেল, আমাদের সাথেই থাকবেন, বিরতির পর আবার ফিরে আসবো। বিরতির পর আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আমাদের আলাপচারিতায় আবারও ফিরে যাচ্ছি। ডক্টর মুশতাক চৌধুরী স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের তো 2020-এর মার্চ মাস থেকেই কোভিড-19-এর যে প্রকোপ সেটা আমরা টের পাচ্ছি, এবং তার কিছুদিন পরে 2020-21 অর্থ বছরের বাজেটটিও কিন্তু সে সময় বরাদ্দ করা হয়েছিল। এবং আমরা যেটা দেখেছি যে এই এক বছরে কোভিড-19-এ কিন্তু প্রচুর খরচ হওয়ার কথা, কারণ এটার পেছনে স্বাস্থ্য খাতের ব্যয় অনেক বাড়ার কথা, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে সম্পূর্ণ ব্যয় কিন্তু করা সম্ভব হয়নি। অর্থাৎ যেই বাজেট বরাদ্দ ছিল সেই বাজেটের পরিপূর্ণ বরাদ্দটি শেষ করা যায়নি এবং কিছু ফান্ড ফেরত গিয়েছে মিনিস্ট্রি অফ হেলথ থেকে। তো এটা কেন হয় এবং এটা
এই ব্যয় করতে না পারার কারণটা কি এবং এটা থেকে আসলে বের হয়ে আসার উপায়টা কি সেটা যদি একটু বলেন। আবারও ধন্যবাদ তৌফিক। তুমি খুব একটা ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে রেজ করেছো। সেটা হলো যে এই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বা আমাদের মিনিস্ট্রি অফ হেলথের এই অ্যাবজর্পটিভ ক্যাপাসিটি, এবং সেটা আমরা অনেক দিকে শুনছি যে আসলে সেখানে যে টাকা দেওয়া হয় সেটাই খরচ হয় না, এবং এইবার দেখলাম যে কোনো কোনো ডিভিশনে 50% আমরা খরচ করতে পারিনি। কাজে এটা একটা আমাদের ব্যর্থতা তো নিশ্চয়ই, কিন্তু আমাদের এই বাজেট বক্তৃতায় আনফরচুনেটলি এটা সম্পর্কে আমরা খুব একটা শুনিনি যে কেন এটা হয়। আমরা যদি সেই জিনিসটা যদি আমরা বের করতে না পারি তাহলে তো আসলে আমরা মানে এই শুধু টাকা বাড়িয়ে লাভ কি, সেটা যদি আমরা খরচ করতে না পারি। কাজে অবভিয়াসলি এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। হেলথ, আমাদের এই ডক্টর শাহাদাতের হেলথ ইকোনমিক্স ইউনিট এবং ঢাকা ইউনিভার্সিটির যে হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্ট আছে, এটার ব্যাপারে আসলে যে কেন আমরা খরচ করতে পারি না যেটা আমরা পাই। আমরা জানি যে আমরা কম পাই, কিন্তু সেটাও আমরা খরচ করতে পারি না। তো এইটার অনেকগুলো কারণ বের করা হয়েছে। একটা কারণ হলো যে যে এই অর্থ মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রিতা। অনেকে বলে যে এই টাকা পেতে 6 মাস চলে যায় প্রথমেই, কাজে পরে 6 মাসে সব টাকাটা খরচ করতে হবে, সেজন্য প্রচুর একটা চাপ থাকে, এবং সেটা অবভিয়াস আমরা জানি যে এইসব চাপের মধ্যেই দুর্নীতি ইত্যাদি 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 জন্ম হয়। কাজে এই যে দীর্ঘসূত্রিতা এবং সেটা একটা কারণ। দ্বিতীয় হলো আমার মনে হয় যে আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দক্ষতার ব্যাপারে অনেক প্রশ্ন আছে। কারণ এই অর্থ মন্ত্রণালয় বা পরিকল্পনা মন্ত্রণালয় ওনারা বাজেট করে কার ভিত্তিতে, সেটা হলো যে প্রতিটা মিনিস্ট্রি থেকেই একটা প্রপোজাল যায় সেটার উপরে। এখন সেই প্রপোজালের উপর নির্ভর করে আসলে আমি কত টাকা পাবো। তো আমরা এখানে যদি ভালোভাবে শক্ত করে বলতে না পারি যে আমার আরো বেশি টাকা দরকার এবং এই কাজে আমি ব্যবহার করব, তাহলে তো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আমাকে টাকা দেবে না। কাজে এই যে আমাদের দক্ষতা বা এই যে নেগোশিয়েটিং ক্যাপাসিটি আমাদের মিনিস্ট্রি অফ হেলথে, সেটা কিন্তু আমরা অনেকে মনে করে যে বেশ অভাব আছে। তো ওই দক্ষতার ব্যাপারটা আরেকটা সমস্যা। তৃতীয় সমস্যা হলো যে সেখানে যে এই নজরদারি এবং 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 কি বলে জানি এটা জবাবদিহিতার যে অভাবটা আছে, স্বচ্ছতা, জবাবদিহিতা, সেটা আমরা জানি। এবং তার হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার কাছে মনে হয় সেটা হলো যে একটা ভিশনের অভাব আছে, যে আসলে আমরা কি স্বাস্থ্য ব্যবস্থা চাই। তো আমরা যদি ইউনিভার্সাল হেলথ কভারেজের কথা আমরা চিন্তা করি এবং আমরা যদি ইন প্রিন্সিপল আমরা ঠিক করি যে আমরা এটা করব, তাহলে এইটা করতে কিন্তু এই যে আগের বার বলছিলাম যে আরো 1% এক্সট্রা জিডিপি লাগবে, তখন প্রশ্ন আসবে যে এই যে 1% আমরা পাবো, এত টাকা পাবো, আমরা সেটা খরচ করবো কোথায়? কাজে ওই বিষয়টা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই খরচ না করার যে প্রবণতা বা আমাদের যে সমস্যাটা, সেটা আমরা আসলে দূর করতে পারবো। ধন্যবাদ স্যার। আমি আবার ডক্টর শাহাদাত আপনার কাছে ফেরত যাচ্ছি। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক হিসেবে আপনি খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার কেন বেশি। কিছু কারণ আপনি দেখিয়েছেন, যেমন প্রাইভেট সেক্টরের দিকে একটা আমাদের আগ্রহ, ওষুধের দাম বেশি, রেফারেল মেনটেন না হওয়া ইত্যাদি। কিন্তু এগুলো থেকে বের হয়ে আসার জন্য আপনার কি কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা, এবং আমাদের যে বাজেট, সেই বাজেটের সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা? অর্থাৎ বাজেটের যেই বরাদ্দ, সেই বরাদ্দকে বাড়িয়ে বা সঠিক ব্যবহার করে এই সমস্যাগুলোর থেকে উত্তরণের কোনো দিক নির্দেশনা আপনি দিতে পারেন কিনা? ধন্যবাদ। অবশ্যই এই দায়িত্বটি স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপরে বর্তায়, কারণ আমরা এই বিষয়ে গবেষণা করেছি। আমাদের গবেষণার ফাইন্যান্স থেকে আমরা কিছু রিকমেন্ডেশন পেয়েছি। আমাদের দেশের যে বাজেটের কথা আমরা বলি, বাজেটটা আসলে মানে আইটেম ওয়াইজ ইনক্রিমেন্টাল বাজেট হচ্ছে। গত বছর 5 টাকা ছিল কোন আইটেমে, কোনটা 10 টাকা ছিল। 20% বাড়ার কারণে 5 টাকার
6 টাকা হয়েছে, 10 টাকা 12 টাকা হয়েছে। কিন্তু যদি নিড বেসড বাজেট হতো, এমন হতে পারতো 5 টাকাটাই আমার 10 টাকা করতে হতো, 10 টাকাটা কমে 6 টাকা করতে হতো। তাহলে এই বাজেটটি ইউজ করাটা সহজ হতো। আমাদের নিড বেসড বাজেট না হওয়ার কারণে অনেক খাতে আমাদের টাকা অব্যবহৃত থেকে যায়, আর অনেক ক্ষেত্রে টাকা প্রয়োজন হওয়া সত্ত্বেও আমরা ব্যবহার করতে পারি না। এই বিষয়টা আমাদের বিবেচনা আনতে হবে। আর যে কথা বলা হলো যে আমাদের বাজেটের ইউজ করার জন্য সক্ষমতা, আমাদের আগের বক্তা চৌধুরী মুস্তাক চৌধুরী বললেন, আমি তার সাথে 100% একমত। আমাদের যারা ডক্টরস, দে আর ব্রিলিয়ান্ট, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু প্রশিক্ষণের অভাবে তারা এই পিপিআর এবং পিপিএ এই দুটো বিষয়ে তাদের দক্ষতা জ্ঞানের ঘাটতি থাকার কারণে টাকাটা তারা স্মার্টলি ইউজ করতে পারছেন না। ইদানিং এই সমস্যা সমাধানের জন্য সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি আমার হেলথ ইকোনমিক্স ইউনিটের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি এবং অন্যান্য প্রতিষ্ঠানে এগিয়ে এসছে। আমার ধারণা যে এই সমস্যাটা হয়তো আমাদের ভবিষ্যতে চলে যাবে। আর বাজেটের ব্যবহার করার ক্ষেত্রে বোধ হয় পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট রুলস এটা একটু সহজীকরণ করার একটু দরকার আছে। যে কোনো ক্রাইসিস মোকাবেলা করতে গেলে এক খাতের টাকা যাতে আরেক খাতে ইউজ করা যায় সীমিত পর্যায়ে, সেই বিধানটা বোধহয় আমাদের, এটা তো সম্পূর্ণ মিনিস্ট্রি অফ হেলথের একার হাতে না, সম্ভবত এক হাতে না। এটা করতে গেলেও আমাদের একটু একটা রিভিশন করা দরকার আছে। আমরা স্বাস্থ্য ইউনিটের পক্ষ থেকে সেই প্রস্তাবটা রাখবো। আর সবচেয়ে বড় কথা যে একটাকে বলা হলো যে টাকা ছাড় করতে অর্থ মন্ত্রণালয় থেকে একটু দেরি হয়, প্রথম কিস্তিতে এটা হয়, প্রায় 2-3 মাস চলে যায়। এটা একটা বড় একটা ড্রব্যাক আমাদের জন্য, এটাকে আমাদের সমাধান করতে হবে। তবে এই মুহূর্তে আইবাস চালু হয়, সমস্যা অনেকটাই কেটে গেছে। তবে আমাদের কোথায় মাইন্ডসেটের একটা বিষয় আছে, আমাদের কেন যেন আমাদের দেশে শেষের দিকে টাকা খরচ করে একটা প্রবণতা বরাবরই লক্ষ্য করি আমি। যেমন আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে যে সমস্ত প্রতিষ্ঠানকে আউটসোর্সিং করে আমি রিসার্চের কাজ দিই, তারাও প্রথম দিকে রিল্যাক্টেন্ট থাকে, শেষ দিকে গিয়ে ভাবে যে টাকাটা খরচ চলে যাবে, সুতরাং তারা খুব 8-7 বেঁধে তখন কাজ করার চেষ্টা করে। এই যে আমাদের মাইন্ডসেট, বোধহয় এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এইসব কারণে বোধহয় আমরা আমাদের অর্থটা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। বাজেটের পরিমাণটার থেকে গুরুত্বপূর্ণ হলো মানে হাউ স্কিলফুলি আই ক্যান ইউজ ইট। সুতরাং এই স্কিলটা ডেভেলপ করতে গেলে অবশ্যই ট্রেনিং এর বিকল্প নাই। আমরা ট্রেনিং এর কথা বলছি, শুধুমাত্র ফিনান্সিয়াল ট্রেনিং না, ম্যানেজারাল ট্রেনিংটা গুরুত্বপূর্ণ। আমাদের যারা স্বাস্থ্য খাতে যারা কাজ করছেন, বিশেষ করে ডক্টরস, তাদের তো আসলে যে কেউ দেখা যায় যে প্রশাসনিক কাজে আসতে পারেন, কোনো বিভাজন নেই। কে আসলে শিক্ষায় থাকবেন, কে ক্লিনিক্যালি কাজ করবেন, আর কে প্রশাসনিক কাজ করবেন, এটা কোন বিভাজন না থাকার কারণে যে কেউ যে কোনো পর্যায়ে আসতে পারে। আমাদের মানে ক্লিনিক্যাল সার্ভিস এবং যারা চিকিৎসা খাতে আছেন এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তাদের খাতটা অর্থাৎ তাদের যে ট্র্যাকটা, সেই ট্র্যাকটা ডিফাইন্ড হওয়া দরকার, এটা যদি আমি বুঝে থাকি, এবং সেটা মেনটেন হওয়া দরকার। তো আমি একটা বিরতি নিতে হচ্ছে আমাকে, আমি আবার ফিরে আসবো এবং আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনবো। দর্শক, একটা বিরতির সময় হয়ে গেল, আমাদের সাথে থাকবেন, আমরা একটু পরেই ফিরে আসছি। বিরতির পর আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে যাচ্ছি আলাপচারিতায়। ডক্টর মুশতাক চৌধুরী, আপনার কাছে আসছি। আপনি আপনার কথায় বলেছিলেন যে আমাদের এফিসিয়েন্সি বা দক্ষতা বাড়াতে হবে। তো এই দক্ষতা কিভাবে বাড়ানো যেতে পারে সেই বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা, এবং অন্যান্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও যে অন্যান্য মন্ত্রণালয়ের একটা দায়বদ্ধতা আছে সেই বিষয়ে আপনি ইঙ্গিত করেছেন, ডক্টর শাহাদাতও সেই বিষয়টির কথা কিছুটা বলেছেন। তো এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন যে আর কারা আমাদেরকে অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাহায্য করতে পারে এই বিষয়ে। ধন্যবাদ। আবার এই অনুষ্ঠান শুরুর প্রথম দিকে ডক্টর শাহাদাত বলছিলেন যে এই কোভিড মহামারীতে কিভাবে এই শহরের হাসপাতালগুলোতে চাপ বাড়ছে, এবং সেখানে উনি ক্লিয়ারলি বলছিলেন যে প্রাইমারি হেলথ কেয়ারের আমরা যতটুকু গুরুত্ব দেওয়া দরকার ততটুকু আসলে দিচ্ছি না আমরা। আমার মনে হয় যে এই দক্ষতা বাড়াতে এই জিনিসটার প্রতি আমাদেরকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে, যে আমরা আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ারটা আছে, আমাদের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, সেটাকে আমরা কিভাবে স্ট্রেংথেন করতে পারি। তো এটা দুটো দিক আছে। একটা হলো যে এটাতে ইনভেস্টমেন্ট, এই পর্যন্ত আমরা প্রতি বছরই দেখছি এই প্রাইমারি হেলথ কেয়ারে অনলি 25% আমরা স্পেন্ড করি, কিন্তু পৃথিবীর যেসব দেশে স্বাস্থ্য ব্যবস্থা ভালো সেখানে আপ টু 50% সেখানে স্পেন্ড করে।
তো তো এখানে এই স্পেন্ডিংটা বাড়াতে হবে এবং সেখানে এই প্রাইমারি হেলথ কেয়ারে যারা ডাক্তার আছেন তাদের আমরা জানি যে এই প্রাইমারি হেলথ কেয়ারে মানে আমাদের যে ইয়েগুলা স্থাপনাগুলো আছে, ফ্যাসিলিটি আছে, উপজেলা, ইউনিয়ন এবং কমিউনিটি ক্লিনিক, সেখানে গেলে আমরা সবসময় পাই না, মানে যাদেরকে এই ডাক্তারদের পাওয়া যায় না। ফর এক্সাম্পল সেখানে ওষুধ নাই, সেখানে এমনকি এই ভালো ব্যবহারও পাওয়া যায় না। কাজে আমরা যদি ওই লেভেলে আমরা যদি ইনভেস্ট করি তাহলে আমার মনে হয় যে আমাদের দক্ষতা অনেকটা বেড়ে যাবে এবং আমার কম পয়সা অনেক বেশি আরো তার মানে হিউম্যান রিসোর্স যেটা আছে, হিউম্যান রিসোর্সে আমাদের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, ট্রেনিং এন্ড ইনভেস্টমেন্ট যেটা বলতে যাচ্ছেন। হ্যাঁ স্যার, আপনার কাছে আবার আসবো। আমি একটু ডক্টর শাহাদাত আপনার কাছে ফেরত যাচ্ছি। আমাদের দেশে 2012 সালে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা একটা প্রজেক্ট বা কর্মসূচি চালু হয়েছিল এবং সেটার যে অবজেক্টিভ ছিল যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমিয়ে আনা 2032 সালের মধ্যে, সেটার কথাও আপনি একটু আগে বলেছেন। কিন্তু এই প্রজেক্টের বর্তমান অবস্থা কি, বা সেটা কি অবস্থায় আছে, সেখান থেকে আমরা কি শিখলাম, সেটা যদি একটু আমাদেরকে বলেন সংক্ষেপে। ধন্যবাদ। আমি আগেই বলেছিলাম যে আমরা হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি করি 2012 থেকে 2032 সালের জন্য। তখনই আমরা আউট অফ পকেট এক্সপেন্ডিচার 64 ভাগ থেকে কমিয়ে আমরা 32 ভাগে আনবার একটি পরিকল্পনা করেছিলাম এবং তারই একটা পাইলটিং হিসেবে আমরা টাঙ্গাইল জেলার 3টি উপজেলাতে আমরা স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি চালু করেছি। এটি মূলত বিলো পভার্টি লাইন পপুলেশনের জন্য করা হয়েছে, সকল জনগণকে এটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। তাদেরকে অনেকটা বিমার আদলে, ঠিক বিমা নয়, এটা সেফটি নেট এবং বিমার দুটার মিশ্রণ বলতে পারেন। এখানে আমরা একটা স্কিম অফ অল্টারনেটিভ করেছি, তার মাধ্যমে কাজটি করি। আমরা একটা ডাটাবেস করেছি, যারা বিপিএল পপুলেশন তাদেরকে আমরা একটা হেলথ কার্ড দিয়েছি। সেই কার্ডের আওতায় তারা ইয়ারলি পরিবার প্রতি 50,000 টাকা পর্যন্ত ট্রিটমেন্ট তারা গ্রহণ করতে পারবে। এই প্রিমিয়ামটা সরকার দিচ্ছে, অর্থাৎ তাদেরকে একটা করতে হচ্ছে না। সেটা কি অবস্থা এখন বর্তমানে? আসলে এখানে এই কোভিড এর কারণে এটার অবস্থাটা এই মুহূর্তে খুব একটা সন্তোষজনক হতে পারছে না, কারণ কোভিড এর ভয়ে তো মানুষ এমনিতেই সাধারণ রোগ হলে হাসপাতালে যায় না। আর তাছাড়া একটি বিষয় হলো এইটার মধ্যে কাভারেজ শুধুমাত্র যারা ইনপেশেন্ট সার্ভিস নেবে, যারা হাসপাতালে ভর্তি হবে, কিন্তু দরিদ্র জনগণ যারা হাসপাতালে ভর্তি হলে তাদের ইনকামটা থাকে না, তারা একেবারে উপায় না থাকলেই হাসপাতালে ভর্তি হবে। নর্মালি ছোটখাটো অসুখে তারা হাসপাতালে ভর্তি হতে চাইবে না। এই জন্য আমরা যে উদ্দেশ্য করেছিলাম তা পুরোটা এখানে সফল হয়নি। তারপরেও এটার আমরা দুটো মূল্যায়ন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স এর সাথে আমরা নিজেরা একটা করেছি, আর একটা ইউএসএইড এর ফান্ডে আইসিডি ইন্ডিপেন্ডেন্টলি একটা মূল্যায়ন করেছি। আমাদের মূল্যায়ন আমরা যেটা পেয়েছি, আমাদের এসএসকে এরিয়াতে ওই আউট অফ পকেট এক্সপেন্ডিচার অর্ধেক কমে গেছে। দ্বিতীয়ত এই হেলথ এক্সপেন্ডিচার কারণে, যেটাকে বলে ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার, মানুষ তার আর্থিক শ্রেণী হারিয়ে ফেলে, দরিদ্র থেকে হত দরিদ্র হয়। এটি সারা বাংলাদেশে হচ্ছে 3.5 ভাগ, কিন্তু আমার এসএসকে এরিয়াতে হচ্ছে 1 ভাগ। অর্থাৎ এখানে আমরা একটা স্যাটিসফ্যাক্টরি একটা অর্জন আমাদের এসছে। আর ক্যাটাস্ট্রফিক এক্সপেন্ডিচার হয় 15 ভাগ, কিন্তু আমার এখানে হচ্ছে 6 ভাগ। তো 6 ভাগ মানুষকে তার টোটাল ইনকামের 10% বা তার বেশি খরচ করতে হয়। এটা এসএসকে এরিয়াতে, বাট অন্যান্য এরিয়াতে কিন্তু একটা 15 ভাগ বা 14.5 ভাগ। আর এটা করতে গিয়ে একটু আগে বললাম, আর্থিক শ্রেণী হারাচ্ছে সারা বাংলাদেশে 3 ভাগ, কিন্তু এসএসকে এরিয়াতে 1 ভাগ। সুতরাং এটা চিন্তা করলে এটা সাকসেসফুল প্রোগ্রাম। আমরা এটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এই মুহূর্তে পুরো টাঙ্গাইল জেলাকে আমাদের, হ্যাঁ স্যার, আমি একটু ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি। আমরা যেটা আপনার কাছ থেকে মেসেজ পেলাম যে এই প্রজেক্টটি একটা সাকসেসফুল প্রজেক্ট হিসেবে প্রতিপন্ন হচ্ছে আমাদের ইভালুয়েশন থেকে, এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। তো আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আমাদের একটা বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। এবং দর্শক, আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। প্রতি পর্বের মতো এবারও বলতে চাই যে আমাদের যারা নীতি নির্ধারক আছেন, যারা এই অনুষ্ঠানটি দেখবেন, তারা যেন এই আমাদের যারা এক্সপার্ট আছেন তাদের এই মতামতগুলোকে যেন আমলে নেন এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান। কোভিড অতিমারি এখনও শেষ হয়নি, চলছে, এবং তার প্রকোপ কিন্তু কিছু কিছু জায়গায় বাড়ছে। দর্শক, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই প্রত্যাশা রেখে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি।